এদিকে জামিন পেলেন ব্যারিস্টার সুমন। খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের। শেখ হাসিনার দেশে ফেরা কেউ ঠেকাতে পারবে না। ফেঁসে যাচ্ছে নাহিদ, হাসনাত, সার্জিস। হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন হবিগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। তো বিচারপতি শেখ জাকির হোসেন এবং বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের সমন্বয়ে গঠিত যে হাইকোর্ট আছে সেখানে এই আদেশ দেওয়া হয়েছে, আদালত থেকে বা কারাগার থেকে তিনি মুক্ত হবেন। ১,০০০ জন তারেক একত্রিত হইলেও শেখের বেটির যাত্রায় ন্যূনতম বাধা সৃষ্টি করতে পারবে না। নভেম্বর হেডলাইন, ডিসেম্বর হবে ডেডলাইন ইনশাআল্লাহ। এবং শেখ হাসিনা এমনও হতে পারে যে ডিসেম্বরের আগে চলে আসবে। কিভাবে আসবেন, কি করবেন, গভর্নমেন্ট যদি ঠিক না করে তাহলে এই দেশে উনি যে ফিরবেন, উনার কি ইন্ডিয়ান আর্মির কি কমান্ডো ফোর্স সাথে আসবে না আগে প্যারাট্রুপার্সরা আইসা ঠিকঠাক করবে, সিকিউরিটি প্রোভাইড করবে, রাস্তা ক্লিয়ার করবে। ইউনূসের জিরো তত্ত্বের চেলারা হাতে নাতে ধরা পড়ার একেবারে সামনাসামনি এরকম একটা অবস্থান করতেছেন। বণিক বার্তা পত্রিকায় সেই বিষয়টা উঠে আসছে। কর্মের ফল তো তাদের ভোগ করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগ একই কর্মকাণ্ড শুরু করলো বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের কর্মকাণ্ড দেখে অনেকের কিন্তু মাথা নষ্ট। তারা এই মুহূর্তে খোলস ছেড়ে বেরোতে শুরু করেছে। রাজপথ দখল করার লক্ষ্য নিয়ে তারা রাজপথে নেমেছে। শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন হতে শুরু করেছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, একজন বিশ্লেষক দাবি করছেন জনাব তারেক রহমানের মতো ১,০০০ জন তারেক রহমানও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ঠেকাতে পারবে না। প্রিয় দর্শক, সেই বিশ্লেষকের মতামতের সাথে আপনি একমত কিনা সে বিষয়টি কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, সেই বিশ্লেষকটি কিসের জন্য এরকম মন্তব্য করলেন বা কিসের ভিত্তিতে তার এই মনোবল, তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। এছাড়াও দর্শক, জামিন পেয়েছেন ব্যারিস্টার সুমন। দর্শক, কয়টা মামলায় জামিন পেলেন এবং তিনি মুক্তি পাচ্ছেন কিনা সে বিষয়টিও জানতে চলেছেন একটু পরে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। হাজার হাজার মানুষের সমাগম এই মাত্র রওনা দিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের শাসন আমলে যেই সকল মানুষগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ করত, মানুষের হৃদয় জয় করেছিল, তাদের মধ্যে একজন হচ্ছে ব্যারিস্টার সুমন। ওনাকে দল মত নির্বিশেষে সকলেই কিন্তু পছন্দ করত, কিন্তু জুলাই আগস্টের শেষ দিকে এসে ওনার বেশ কিছু বক্তব্য, অ্যাক্টিভিটিসের কারণে তিনি আসলে দলীয় পয়েন্ট অফ ভিউতে অনেকের কাছ থেকে খারিজ হয়ে গেছেন। কিন্তু তার কিন্তু আমার মনে হয় আওয়ামী লীগের আমলে যে যতগুলো এমপি সারা বাংলাদেশে ছিল এর মধ্যে ব্যারিস্টার সুমন তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্যতা ছিল। কারণ তিনি যখন কোথাও যাইতেন সেখানে আওয়ামী লীগের অনুসারী আসতো না, সবাই আসতো যে ব্যারিস্টার সুমনরা এক নজর দেখার জন্য। তো জুলাই আগস্টের পর ব্যারিস্টার সুমন কিন্তু দেশ ছেড়ে পালাননি, তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তো গ্রেপ্তারের মধ্যে তার বেশ কিছু মামলা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মামলাটা, এটা নিয়ে একটা সুসংবাদ, অর্থাৎ ব্যারিস্টার সুমনের যারা ফলোয়ার আছেন তাদের জন্য। চুনারুঘাটের একটা হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের আপনার কিন্তু সাজা হয়েছিল বা রায় হয়েছিল। সেই রায়ে এখন নতুন করে যে রায় আসছে তিনি জামিন পেয়ে গেছেন। হবিগঞ্জের চুনারুঘাট থানার একটি হত্যা চেষ্টা মামলার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন হবিগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। তো বিচারপতি শেখ জাকির হোসেন এবং বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের সমন্বয়ে গঠিত যে হাইকোর্ট আছে সেখানে এই আদেশ দেওয়া হয়েছে। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেছেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান। তো মামলাটা কি ছিল? ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ছাত্র এবং সাধারণ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করছিল। অভিযোগ ছিল ৪টার দিকে সে শিক্ষার্থী এবং সাধারণ মানুষের উপর হামলা চালানো হয়, গুলিবর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়। এই ঘটনার প্রেক্ষাপটে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে হবিগঞ্জের চুনারুঘাট থানায় সাবেক সংসদ সদস্য সুমন সহ ৯৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটা মামলা দায়ের করা হয়েছিল, হত্যা চেষ্টা মামলা। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নামের একজন ব্যক্তি। তো আপনার যেহেতু এই মামলাটা হয়েছে, তো এটা নিয়ে দীর্ঘ ইনভেস্টিগেশন ছিল। ২০২৪ সালের ২১শে অক্টোবর ব্যারিস্টার সুমন তিনি আপনার গ্রেপ্তার হয়েছিলেন। মামলাটা হয়েছে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। তো সরকার পতন হয়ে গেল কবে? আগস্টে। আগস্টের পরে যে সেপ্টেম্বরের মামলাটা, এইটাই আসলে একটা ডিস্টারবেন্স ছিল যে মামলায় ব্যারিস্টার সুমনকে আসামি করা হয়েছিল। আর এখান থেকেই আপনার তিনি কিন্তু আসলে জামিন পেয়ে গেলেন। তবে একটা মামলাতে তিনি জামিন পেয়েছেন, সবগুলোতে না। তার বিরুদ্ধে আরও মামলা আছে, সবগুলো শেষ করার পরে আদালত থেকে বা কারাগার থেকে তিনি মুক্ত হবেন। জামিন আর মুক্ত হওয়া দুইটা কিন্তু আলাদা জিনিস।
এছাড়াও তার বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও এবং আদাবর থানায় পৃথক দুটি হত্যা মামলা যেটা আছে সেটা নিয়েও আদালতের শুনানি চলছে। আরও বেশ কয়েকটি মামলা চলমান আছে। আর এই মামলাগুলো চলমান থাকার পরও তিনি এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। অর্থাৎ ব্যারিস্টার সুমনের জামিন হয়েছে, কিন্তু কারাগার থেকে তিনি বাহিরের আলো বাতাস দেখার জন্য আরও যতগুলো মামলা আছে সবগুলোতে তাকে জামিন পাইতে হবে। তবে আমার কাছে মনে হয় যে ধরেন তিনি হয়তো শেষমেশ জামিন পেয়ে যাবেন। তবে তিনি যেহেতু একজন ইনফ্লুয়েন্সার, তার ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয়তো রাষ্ট্র টেকনিক্যালি অথবা ক্ষমতাসীন সরকার যারা আছেন তারা আসলে কিভাবে নেবেন। আবার বাংলাদেশে তো একটা প্রেক্ষাপট থাকেই, ধরেন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের ইশারাতে অনেক কিছু এই দেশে পজিটিভ নেগেটিভ আসলে ঘটে, অতীত ইতিহাস সাক্ষী। তবে আওয়ামী লীগের অনেক মানুষকে নিয়ে সমালোচনা করা যায় ব্যারিস্টার সুমনকে নিয়ে তার শেষ অ্যাক্টিভিটিসের জন্য। তবে জামাতে যারা আছেন তারা কিন্তু ব্যারিস্টার সুমনটা হজম করতে পারেন না। কেন? কারণ হচ্ছে যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ ওই যে যুদ্ধাপরাধীদের যে বিচারগুলো হয়েছিল সেখানে তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল লন্ডনে, এটার পর থেকে তিনি কিন্তু অনেকের কাছে পড়ে গেছেন। তারপরেও দেখেন মানুষ তো ফেরেশতা না, তো এর বাইরে সবকিছুর বাইরে গিয়ে ব্যারিস্টার সুমন তার আপন কিছু কর্মের কারণে মানুষের কাছে যেমন ভালোবাসা পাইছিলেন, আবার কিছু কর্মের কারণে পলিটিক্যালি তিনি কিন্তু আজকে এই জিনিসগুলোর শিকারও হচ্ছেন। তো দেখা যাক ব্যারিস্টার সুমনের কারাগার থেকে মুক্তির জন্য যে দীর্ঘ প্রচেষ্টা সেটা কবে নাগাদ শেষ হয়। 1000 জন তারেক একত্রিত হইলেও শেখের বেটির যাত্রায় ন্যূনতম বাধা সৃষ্টি করতে পারবে না। মাথায় রাখবেন, নভেম্বর হেডলাইন, ডিসেম্বর হবে ডেডলাইন ইনশাল্লাহ। রাজনীতিতে শেখের বেটির কাছে ফেসিস্ট তারেক একটা দুধের বাচ্চা। তারেকের মা খালেদা জিয়া যখন রাজনীতিতে শেখ হাসিনাকে কোনোভাবেই দমাতে পারছিল না, তখন সে ষড়যন্ত্র করা শুরু করলো। তিনি বলেছিলেন রাজনীতিতে শেখ হাসিনাকে থামানো যাবে না, ওকে দমানো সম্ভব না, তাই যে কোনো ভাবেই হোক তাকে হত্যা করো। আর এর পরেই তারা তৎকালীন সময় আন্তর্জাতিক বিভিন্ন টেরোরিস্ট, সন্ত্রাসী, পাকিস্তানি জামাতি জঙ্গিরা একত্রিত হয়ে একবার দুইবার নয় 24 বার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল। মনে রাখবেন, কুখ্যাত খুনি জিয়া, এরশাদ, খালেদা, মঈনুদ্দিন, ফখরুদ্দিন এরা কেউই কখনো শেখ হাসিনাকে থামাতে পারে নাই। আর সেখানে তো 2 দিনের দুধের বাচ্চা ফেসিস্ট তারেক একেবারে দুমড়ে মুচড়ে যাবে, সর্বশেষ অবশিষ্ট অংশ খুঁজে পাওয়া যাবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকেন। এই সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে প্রশাসন, সেনাবাহিনী একে একে তারেকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তারেককে খুঁজে পাওয়া যাবে না। আর ও মূলত এখানে ক্ষমতার বাহাদুরিও করতে আসে নাই, ক্ষমতার মসনদে বৈশা মূলত ওর কিছু অর্থের প্রয়োজন ছিল, আরো অর্থকরীর দরকার। ও দৈত্য নাগরিক ঠিক সময় মতো কইরা কোন একটা রাষ্ট্রীয় সফরের কথা বইলা দেশ থেকে বাইরে চলে যাবে, আর কখনো এই দেশে ফিরে আসবে না। একবার মুসলেকা দিয়ে চলে গেছে, আর মুসলেকা দিয়েই মূলত ক্ষমতার মসনদে বসছে। খালেদা মইরা গেছে, মইরা যাওয়ার পরেও তারেক এই দেশে আসে নাই। মাথায় রাখবেন, 5 তারিখের পরবর্তী সময় প্রায় 17 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে তারেক দেশে আসছে। আওয়ামী লীগ 17 মাস ক্ষমতায় ছিল না, তারপরও দেশে আসার সাহসিকতা তারেক দেখাইতে পারে নাই, কারণ তখন ক্ষমতায় জামাতি ডেভিল ইনুস, ওরই তো পিতা ছিল, তারপরেও দেশে আসে নাই। মাথায় রাখবেন, নভেম্বরের 29 তারিখ রাত 11:30 খালেদা জিয়া মারা যায়। তার ডেড বডি এবার হাসপাতালে ডিপ ফ্রিজে ভইরা রাখে। বিএনপি থেকে খালেদার মৃত্যুর সংবাদ দেওয়া হয় না, ঘোষণা দেওয়া হয় না, কারণ তারেক দেশে আসলে তার ভোটাধিকার পাবে না, বাংলাদেশের নাগরিকত্ব পাইতে তাকে নতুন করে জটিলতায় পড়তে হবে। এরপরে বঙ্গবন্ধু কন্যার সেই উদারতা, যে খালেদার আর কোনো সন্তান নাই, একটা মাত্র সন্তান কুলাঙ্গার তারেক বিদেশে থাকবে, মায়ের জানাজায় অংশ নিতে পারবে না, এইটা হতে পারে না। তার এখানে উদারতা রয়েছে, বিদেশি শক্তি এখানে কাজ করেছে, দেশে আসলে কুলাঙ্গার খালেদ তারেক গ্রেপ্তার হবে না। তাহলে কিছু শর্ত, 10টি শর্তের উপরে ভিত্তি কইরা আইন, সুশাসন, গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং উগ্রবাদী জঙ্গিদের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে থাকবে। সে তার সমস্ত কিছু অঙ্গীকার ভুলে গেছে, সমস্ত শর্তের কথা ভুলে গেছে। ক্ষমতার চেয়ারে বসেই তার পাখা গজাইছে। একবারে মেরুদণ্ডের হাড্ডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার জন্য মুসলেকা দিয়ে আর কখনো দেশে আসবে না, রাজনীতিতে দূরের কথা, সেই মুসলেকার ভিত্তিতে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার অঙ্গীকারে বিদেশে যেতে পারেছিল। আর আগামীতে ওই পাখাগুলো এমন ভাবে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, জীবনে আর কখনো ওই মেরুদণ্ডতে ভর করে ওই দাঁড়াতে পারবে না। যেখানেই পালাইয়া থাকুক না কেন, যত দূরেই যাক না কেন, ওর পাখা চূর্ণ বিচূর্ণ করে দিতেই হবে। ওর অবশিষ্ট সর্বশেষ অঙ্গ প্রত্যঙ্গ কাক এবং কুত্তাকে দিয়ে খাওয়াতেই হবে। ডিসেম্বরে জননেত্রী শেখ হাসিনা আসছেন, এই ঘোষণা দলের কোন নেতা, কোনো ব্যক্তি দেন নাই, স্বয়ং শেখের বেটি নিজে দিয়েছেন। প্রিয় ভাইরা, কোন রক্তচক্ষু হুমকিতে ভয় পাবেন না, নিজেদের মধ্যে আরো বেশি যোগাযোগ বৃদ্ধি করুন, সর্বশক্তি প্রয়োগ করতে হবে, কিন্তু মনোবল দৃঢ় রাখতে হবে। কোনো বাধা আমাদের দাবায় রাখতে পারবে না। আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
তারেকরে যদিও আমাদের বিশ্বাস ওকে খুঁজে পাওয়া যাবে না, ও আগে ভাগেই থেকে যাবে, কিন্তু যে সকল মব সন্ত্রাসী, জুলাই জঙ্গি, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা, এদেরকে আমাদের খুঁজে বের করতেই হবে, এদের নিশ্চিহ্ন করতেই হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে আমাদের সর্বশক্তি প্রয়োগ করতেই হবে। যেখানেই ফেসিস্ট তারেক পালাইয়া যাক না কেন, ডেভিল ইনুস যদি 1000 গজ মাটির নিচে লুকিয়ে থাকে, সেখান থেকে টেনে হিস্ট্রি আমরা বের করব, গণ আদালতে ওদের বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ। কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। শুধু একটা সেক্রেটারিয়েটের একটা ঘোষণা, স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের যুদ্ধের একটা ঘোষণা। মাথায় রাখবেন, নভেম্বর হবে হেডলাইন, ডিসেম্বর ডেডলাইন ইনশাআল্লাহ। বাংলাদেশ ছাত্রলীগ একই কর্মকাণ্ড শুরু করলো। বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের কর্মকাণ্ড দেখে অনেকের কিন্তু মাথা নষ্ট, অনেকে ভয় পাচ্ছেন, আবার অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন। ছাত্রলীগ যেভাবে নিজেদেরকে জানান দেওয়া শুরু করেছে, তাতে করে বোঝা যাচ্ছে একটা কিছু ঘটতে যাচ্ছে। যে রাজনৈতিক সংগঠনটি বাংলাদেশে পরিপূর্ণ নিষিদ্ধ, সেই সংগঠনের নেতাকর্মীরা এই মুহূর্তে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে নিজেদের জানান দিচ্ছে। ইতিমধ্যে হয়তো অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আজকে গাজীপুরে ছাত্রলীগের পক্ষ থেকে, জেলা ছাত্রলীগের পক্ষ থেকে একটি বিশাল মিছিল করা হয়েছে। তারা এই মুহূর্তে খোলস ছেড়ে বেরোতে শুরু করেছে, রাজপথ দখল করার লক্ষ্য নিয়ে তারা রাজপথে নেমেছে। ছাত্রলীগ একটা বড় রাজনৈতিক সংগঠন, সেই সংগঠনের নেতাকর্মীরা রাজপথে নেমেছে। অনেকের ঘুম হারাম, অনেকেই রাতে আর ঘুমাতে পারবে না এই ভিডিও দেখার পরে। বিশেষ করে গাজীপুরের ছাত্রলীগ, গাজীপুর জেলা ছাত্রলীগ যে মিছিল দেখিয়েছে, যেভাবে রাজপথে জয় বাংলা স্লোগান দিচ্ছে, তাতে করে বোঝাই যাচ্ছে ছাত্রলীগ কত বড় রাজনৈতিক সংগঠন। এতে করে যারা আওয়ামী লীগ বিদ্বেষী আছে, তারা কিন্তু চিন্তিত। প্রশাসনের রাতের ঘুম হারাম, প্রশাসনের ছোটাছুটি শুরু হয়ে গিয়েছে। কেন, কিভাবে এত বড় সাহস, এত বড় একটি মিছিল করলো ছাত্রলীগ, সেই চিন্তা করে প্রশাসন কিন্তু খানাদানা ছেড়ে দিয়েছে। অন্যদিকে আমরা দেখেছি গতকালকে কক্সবাজার উকিয়া উপজেলায় একটি ইউনিয়নে ছাত্রলীগ নিজেরা একত্রিত হয়েছে, পুণ্যমিলনী একটি অনুষ্ঠান করেছে। একটা ইউনিয়ন নেতা কর্মীরা যা দেখিয়েছে, সেই অনুষ্ঠানে সেখানে যে উপস্থিতি, তাদেরকে কিন্তু অনেকেই কম্পিত। ছাত্রলীগ এত সাহস, অনেকে কিন্তু এই প্রশ্নটা ইতিমধ্যে করা শুরু করেছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, তিনি আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে মাথা উঁচু করে প্রত্যাবর্তন করবেন। তারই লক্ষ্যে নেতা কর্মীদেরকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান করেছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে ছাত্রলীগ নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে। তাতে করে অনেক কিছুই ঘটতে পারে। যেহেতু বাংলাদেশে ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিয়ে খুব বেশি কথা বলা যাবে না। তবে আমরা দেখেছি ইতিমধ্যে বাংলাদেশের প্রথম সারি যে সকল মিডিয়া রয়েছে, সংবাদ মাধ্যম রয়েছে, তারাও সেটি প্রচার করছে, তারাও অবাক হচ্ছে। তাতে করে বোঝাই যাচ্ছে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন হতে শুরু করেছে। দেখা যাক ছাত্রলীগের পাশাপাশি আওয়ামী লীগের আরো অনেক সহযোগী সংগঠন রয়েছে, আওয়ামী লীগ রয়েছে, তারা কোন ধরনের কর্মকাণ্ড করে, তারা রাজপথে নিজেদেরকে কিভাবে জানান দেয়। ইউনূসের জিরো তত্ত্বের চেলারা হাতে নাতে ধরা পড়ার একেবারে সামনাসামনি এরকম একটা অবস্থানে অবস্থান করতেছেন। তারা যে হাতে নাতে ধরা খাবেন সেটার পূর্বাভাস, যেমন ধরেন ঝড়ের পূর্বাভাস আছে, বৃষ্টির পূর্বাভাস আছে, বন্যার পূর্বাভাস আছে তো, অতিরিক্ত অতি খরার পূর্বাভাস আছে, ভারী বৃষ্টি বজ্র সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আছে না? রাজনীতিতেও কিন্তু পূর্বাভাস আছে। তারা যে আর অল্প কিছুদিনের মধ্যে হাতে নাতে ধরা খাবেন, দেশ এবং জাতির কাছে তারা যে ধিক্কারের পাত্র হবেন, এটা কিন্তু খুব কাছাকাছি চলে আসছে। সেটার প্রমাণই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেব। ডক্টর ইউনূস তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসছিলেন, কিভাবে আসছেন, আইসা কি করছেন, সেগুলো তো নতুনভাবে বলার কিছু নাই। মেট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে আসছিলেন, দেশের স্বাধীনতার সংবিধানকে ধূলিসাৎ করার চিন্তা ভাবনা, রিসেট বাটন পুশ করার চিন্তা করছিলেন, নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর চেষ্টা করছিলেন। ডক্টর ইউনূস প্রকাশ্যে যতগুলো করছেন, প্রধান উপদেষ্টা মানে কি, প্রধানমন্ত্রীর পদমর্যাদার একজন ব্যক্তি, এবং সেই ব্যক্তি এরকম একটা গুরুত্বপূর্ণ পদে থেকে প্রকাশ্যে নিজের স্বার্থ হাসিল করছেন কিনা, গ্রামীণ ইউনিভার্সিটি নিছেন কিনা, আদম ব্যবসায় নিছেন কিনা, নিজের প্রতিষ্ঠানের 5 বছরের শুল্ক মকুব করছেন কিনা, নিজের বিরুদ্ধে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে 6 বছরের সাজা ছিল সেটা মকুব করছেন কিনা, 666, এরকম অনেক কিছু কিন্তু প্রকাশ্যে নিজের স্বার্থ হাসিল করছেন ওই পদে থাকা অবস্থায়। তাহলে ভাবুন, তার জিরো তত্ত্বের চেলারা, মানে তাকে যারা নিয়োগ করেছিলেন, সেই সমন্বয়করা, এখনকার সময় ভুইফোর রাজনৈতিক দল নেতা, তারা কি করতে পারেন? একটা পত্রিকা, বণিক বার্তা পত্রিকায় সেই বিষয়টা উঠে আসছে। যে কারণে আমি প্রথমে আপনাদেরকে বললাম যে হাতে নাতে ধরা খাওয়ার সামনাসামনি তারা। বণিক বার্তা পত্রিকার আজকের শীর্ষ সংবাদ, অন্তর্বর্তী সরকারের সময় মাল্টি মিলিয়নিয়ার ব্যাংক হিসাব
বেড়েছে 7,000। বিস্তারিত এখানে কি বলা আছে? সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের ব্যাংকগুলোয় ব্যক্তি শ্রেণীর কোটি টাকার বেশি বা মিলিওনেয়ার দেখেন বলতেই পারতেছি না হিসাবের সংখ্যা অর্থাৎ অ্যাকাউন্ট অস্বাভাবিক হারে বেড়েছে। মানে সহজ ভাষায় যদি বলি, ধরেন আপনার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকে 1 কোটি টাকা বা তার বেশি, 1 কোটির নিচে না, 1 কোটি বা তার বেশি এরকম যে মানুষ ব্যাংকে 1 কোটি বা তার বেশি টাকা আছে, সেইটার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে ডক্টর ইউনূসের শাসনামলে। দেখেন এখানে কি বলা আছে? ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এ সরকার দায়িত্ব নেওয়ার সময় অর্থাৎ 2024 সালের আগস্টের 8 তারিখে তিনি দায়িত্ব নিলেন। ব্যাংকগুলোয় কোটি টাকার বেশি আমানত জমা থাকার ব্যক্তির হিসাব সংখ্যা ছিল 33,000-এর ঘরে। মানে সারা বাংলাদেশে মোট 33,000 ব্যক্তি মানুষ যাদের ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকার বেশি ছিল। কিন্তু মাত্র 1.5 বছর এমন অ্যাকাউন্টের সংখ্যা অর্থাৎ কোটি টাকার বেশি অ্যাকাউন্টে আছে, এই অ্যাকাউন্টের সংখ্যা 40,500 ছাড়িয়ে যায়। কোথায় 33,000, কোথায় 40,500, মানে 7,500 অ্যাকাউন্ট কোটি টাকার বেশি হয়ে গেছে। এটা তো হিসাবের মধ্যে আছে। আর হিসাবের বাইরে ওই যে একবার আলোচনা উঠলো না যে বিটকয়েন কিনে রাখছে, তারপরে আরও কী কী ওয়েবসাইট বলা হলো, সেই ওয়েবসাইটে ডলার কিনে রাখছে, সেগুলো ধামাচাপা হলো না, সেগুলো হিসাব আসলে তো আরও জগা খিচুড়ি অবস্থা। দেখেন তারপরে বলা হয়েছে সে হিসাবে সাবেক অন্তর্বর্তী সরকারের অল্প সময়ের শাসনামলে দেশে মিলিওনেয়ার ব্যাংক হিসাব 7,000-এর বেশি বেড়েছে। অর্থাৎ এমন ব্যাংক হিসাবের সংখ্যা বৃদ্ধির হার 21%। মাত্র 1.5 বছরে কোটি টাকারও বেশি আমানত আছে ব্যাংকে, এরকম মানুষের সংখ্যা বেড়েছে 21%। আমি পড়ি তারপরে আলোচনা করি। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে এর চিত্র পাওয়া গেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর 8 আগস্ট দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। চলতি বছরের 12 ফেব্রুয়ারি অর্থাৎ এই বছরের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে যায়। তার মানে 2024 সালের 8 আগস্ট থেকে 2026 সালের 17 ফেব্রুয়ারি পর্যন্ত তারা ক্ষমতায় ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশ করা ব্যাংকিং সেক্টর আপডেট শীর্ষক প্রতিবেদনের তথ্য বলছে 2024 সালের সেপ্টেম্বরে দেশের ব্যাংকগুলোর 1 কোটি বা তার বেশি পরিমাণ টাকা জমা থাকা ব্যক্তির হিসাব সংখ্যা ছিল 33,629। কিন্তু মাত্র 1.5 বছর পর চলতি বছরের মার্চে এসে এই ধরনের হিসাব সংখ্যা 40,645 অর্থাৎ 7,016টি হিসাব এরকম বৃদ্ধি পেয়েছে, যে হিসাবগুলোতে 1 কোটিরও বেশি টাকা আছে, জমা আছে। তাহলে ভাবুন, এগুলো তো একটা সময় বলতে আমি যতটুকু বুঝি আমার ছোট বিদ্যা বুদ্ধি এবং যুক্তি অনুযায়ী, যে এগুলো তো অতি অল্প সময়ের মধ্যে ব্যাংকারের নামগুলো, অ্যাকাউন্ট হোল্ডারের নামগুলো প্রকাশ করা উচিত। টাকাগুলো কোথা থেকে আসলো, তাদের এই টাকা জমানোর উৎসটা কি, নাম, ঠিকানা, ছবি সংবলিত এরকম একটা ডাটা প্রকাশ করা উচিত বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে। তাহলে সরকারের ভাবমূর্তি একদিকে উজ্জ্বল হচ্ছে, অন্যদিকে ডক্টর ইউনূসের যে বাটপাড়ি, সেই বাটপাড়িটা দেশের বা জাতির সামনে তুলে উঠে আসতেছে। দেখেন, মোট কথা ডক্টর ইউনূসের চেলা ভক্তরা তারা খুবই সংকটাপন্ন পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছেন। কারণ এই পথে কি পথে টাকাটা উপার্জন করলেন? আমরা তো নিজের চোখে দেখায় অনেক কিছু আছে। বাবা রিক্সা চালাইতো, খুবই কষ্ট করে তার সন্তানের লেখাপড়া খরচ চালাইতো, কোথায় পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, সম্মানের সাথে, রিক্সাটাতেও সম্মানের সাথে চালাতো। 2024-এর 5 আগস্ট ঘটলো, সে রিক্সা চালকের ছেলে হয়ে গেল কোটিপতি। বাবা থাকে ভাঙা টিনের ঘরে, ছেলে 5 তলা ফাউন্ডেশন 10 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং তোলে, এসি করা বিল্ডিং। এরকম ঘটনা তো আমাদের নিজের চোখে দেখা। লোকাল ট্রেনে চলাফেরা করতো, হোস্টেলের পাতলা ডাউল খাইতো, এখন ভিভিআইপি, কোটি টাকার গাড়িতে চড়েন, 50-60 হাজার টাকা দামের পাঞ্জাবি পরেন, লক্ষাধিক টাকা দামের মোবাইল ফোন ব্যবহার করেন, ল্যাপটপ ব্যবহার করেন, এসি করা বাড়িতে থাকেন। জীবন লাইফস্টাইলই চেঞ্জ হয়ে গেছে। কিভাবে তাদের পূর্বপুরুষরা তো জমিদার ছিল না। ওই একজন তো নব্য মুস্তাক নিজে জমিদারের নাতি ঘোষণা দিয়েছিলেন। তার আপন চাচতো ভাই যখন বললেন যে এই নব্য মুস্তাক বলতেছে যে ওর দাদা ছিল জমিদার, ওর দাদা তো আমারও দাদা, তাহলে আমার ভাগের অংশটুকু আমি এত গরিব কেন? এই প্রকাশ হলো, তখন প্রমাণ হয়ে গেল যে ওই নব্য মোস্তাক বলছে যে তিনি যেটা বলছেন ভুয়া কথা বলছেন, ভুয়া জমিদার। আসলে না, মানে আলাদিনের চেরাগ পেয়ে গেছেন। কোথা থেকে আসলে এত টাকা? প্রকাশ হতে শুরু হয়েছে। এগুলো ধীরে ধীরে আমার মনে হয় যেহেতু প্রকাশ করা হয়েছে, তাহলে নামগুলো প্রকাশ করে দেওয়া হোক। কারা? এই যে 7,015-16টি যে এরকম অ্যাকাউন্টের সংখ্যা বৃদ্ধি পেল, তার মানে কি 1 কোটি করে ধরলেও 7,015-16 কোটি, 1 কোটির বেশি 1.5 কোটি ধরলেও তাও তো 10,000 কোটির বেশি। এই যে এত টাকা, এই টাকাগুলো কোথা থেকে আসলো? নাম ঠিকানা সহ প্রকাশ করুক, দেখেন কি হয়। এই জন্য আমি বললাম যে ইউনূসের চেলাবিন্দুরা একেবারে গভীর সংকটের সামনাসামনি দাঁড়িয়ে আছে। বাস্তবতাটা আপনাকে বুঝতে হবে।
কর্মের ফল তো তাদের ভোগ করতে হবে। আমার অতীতের কথাগুলো যারা শুনেছেন, এখন শুধু মিলানোর পালা। হয়তো আমি 1 বছর আগে কথাগুলো বলেছিলাম, 6 মাস আগে কথাগুলো বলেছিলাম, তখনকার সময় কেউ কেউ মন্তব্য করছেন মিলে না। এই রাজনীতি ধীরগতির, বুঝতে হবে। তারা হঠাৎ করে জমিদার হয়েছে, কিন্তু এই হঠাৎ করে আবার সেই জমিদারিত্ব যাবে না, স্টেপ বাই স্টেপ যাবে, কারণ সকল কিছু জাতির সামনে পরিষ্কার হতে হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।